একবার এক শিষ্য গুরুর কাছে এসে বলল, গুরুদেব, আমি জীবনে বারবার হেরে যাচ্ছি। আমি যাই করি তাতে ব্যর্থতা আসে। কিভাবে আমি সফল হতে পারি? গুরু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, তুমি যখন কোনো জায়গায় যেতে চাও তখন কি তুমি মানচিত্র ছাড়া রওনা হও? শিষ্য বলল, না গুরুদেব, যদি আমি জানি না কোথায় যাচ্ছি তাহলে তো পথ হারিয়ে ফেলবো। গুরু বললেন, তাহলে জীবনেও কি তুমি কোনো দিক নির্দেশনা ছাড়া চলতে পারবে? শিষ্য কিছুটা বিভ্রান্ত হলো, কিন্তু উত্তর দিল, না গুরুদেব, চলতে পারবো না। গুরু বললেন, এই জন্যই আত্ম অনুসন্ধান সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি তুমি জানতে না পারো তোমার ব্যর্থতার কারণ কোথায়, তাহলে তুমি কিভাবে সাফল্যের দিকে এগোবে? আত্ম অনুসন্ধান কেন গুরুত্বপূর্ণ? গুরু কিছুটা সময় নিলেন, তারপর বললেন, একজন সত্যিকারের বিজয়ী আগে নিজের ভেতরে খোঁজ নেয়, নিজের ভুলগুলো বুঝে তারপর এগোয়। তুমি যদি শুধু বাহ্যিক কারণে দোষ খুঁজো তাহলে কখনো পরিবর্তন আনতে পারবে না। তাই নিজেকে প্রশ্ন করো, আমি কোথায় ভুল করছি? আমার লক্ষ্য কি পরিষ্কার? আমি কি সঠিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছি? আমি কি সত্যি যথেষ্ট পরিশ্রম করছি, নাকি অর্ধেক পথে হাল ছেড়ে দিচ্ছি? আমার মধ্যে কোনো ভয় বা দ্বিধা আছে কি যা আমাকে আটকে রাখছে? শিষ্য মাথা নিচু করে ভাবতে লাগলো। তার মনে হলো সে সত্যি কখনো গভীরভাবে ভেবে দেখেনি যে সমস্যার মূল কোথায়। গুরু তখন শিষ্যকে একটি আয়না দিলেন এবং বললেন, এই আয়নার সামনে দাঁড়াও এবং নিজেকে দেখো। এখন নিজের চোখের দিকে তাকিয়ে বলো, আমার ব্যর্থতার জন্য কে দায়ী? শিষ্য কিছুক্ষণ চুপচাপ নিজের মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর ধীরে ধীরে বুঝতে পারল, অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই, আমাকেই পরিবর্তন আনতে হবে। গুরু হাসলেন এবং বললেন, যখন তুমি নিজের ভেতর খুঁজে দেখতে শিখবে তখনই তোমার সত্যিকারের পরিবর্তন শুরু হবে। আত্ম অনুসন্ধান ছাড়া কেউ কখনো সত্যিকারের জয়ী হতে পারে না। নিজের ভুলগুলো আগে চিহ্নিত করো। সব সমস্যার জন্য বাইরের দুনিয়াকে দোষ না দিয়ে নিজের ভেতর খুঁজে দেখো। যদি জানতেই না পারো সমস্যাটা কোথায়, তাহলে সমাধান খুঁজবে কিভাবে? আত্ম অনুসন্ধানের মাধ্যমে তুমি নিজের সত্যিকারের শক্তি এবং দুর্বলতা বুঝতে পারবে। পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। শিষ্য মাথা নিচু করে বলল, গুরুদেব, আমি বুঝেছি, আজ থেকে আমি নিজের ভেতর থেকেই পরিবর্তন শুরু করব। গুরু শান্তভাবে বললেন, সত্যিকারের বিজয় এখান থেকেই শুরু হয় বৎস। শিষ্য গুরুদেবের সামনে বসে বলল, গুরুদেব, আমি অনেক চেষ্টা করছি কিন্তু সফল হতে পারছি না। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে দেই, কি করব? গুরু কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, বনের সবচেয়ে উঁচু গাছ কোনটি? শিষ্য বলল, বাঁশ গাছ। গুরু হেসে বললেন, ঠিক বলেছ, কিন্তু তুমি কি জানো বাঁশ গাছ প্রথম 5 বছর খুব ধীরে বাড়ে। আসলে সেটি তখন মাটির নিচে তার শেকড় গজাচ্ছিল। তারপর হঠাৎ করে এটি কয়েক সপ্তাহের মধ্যে বিশাল আকার ধারণ করে। শিষ্য বিস্মিত হলো। গুরু বললেন, সাফল্য ঠিক একই রকম। অনেক সময় তোমার পরিশ্রমের ফল সঙ্গে সঙ্গে দেখা যায় না, কারণ তখন তুমি নিজের ভিত মজবুত করছো। যদি তুমি ধৈর্য হারিয়ে হাল ছেড়ে দাও তাহলে সাফল্যের মুহূর্তে পৌঁছানোর আগেই থেমে যাবে। ধৈর্য কেন প্রয়োজনীয়? গুরু শিষ্যকে বললেন, একটা গল্প বলি। এক ব্যক্তি সোনার খনি খুঁজতে গিয়েছিল। সে খনন করতে করতে প্রায় 1 বছর পার করে দিল, কিন্তু কোথাও সোনা পেল না। হতাশ হয়ে সে খনন বন্ধ করে বাড়ি ফিরে গেল। কিছুদিন পর আরেকজন এসে ঠিক সেই জায়গায় খনন শুরু করলো এবং মাত্র 3 ফুট খনন করেই সে সোনার খনি আবিষ্কার করলো। বুঝতে পারছো? প্রথম ব্যক্তি যদি আরেকটু ধৈর্য ধরে খুঁড়তো তাহলে সাফল্য তার হাতেই আসতো। শিষ্য গভীরভাবে ভাবতে লাগলো। ধৈর্য ও অধ্যাবসায়ের 3টি মূল শিক্ষা। পরিশ্রমের ফল সঙ্গে সঙ্গে আসে না। অনেকে ভাবে তারা একটু চেষ্টা করলেই সঙ্গে সঙ্গে সফল হবে, কিন্তু প্রকৃত সাফল্য পেতে সময় লাগে। যেমন একজন কৃষক ফসল বোনার পর সঙ্গে সঙ্গে ফল পায় না, তাকে অপেক্ষা করতে হয়। ব্যর্থতা মানে হাল ছেড়ে দেওয়া নয়। প্রথম চেষ্টায় সফল না হলে থেমে যাওয়া যাবে না। থমাস এডিসন যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন তখন থেকে 999 বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন, আমি 999টি উপায় শিখেছি যা কাজ করে না। নিজের উপর বিশ্বাস রাখতে হবে। যারা ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করে তারাই সফল হয়। যে কোনো বড় কিছু অর্জন করতে হলে ধৈর্য ধরতে হয়। গুরু শিষ্যকে বললেন, তুমি কি কখনো নদীকে দেখেছো? এটি পাহাড়, পাথর, বাঁধ সব বাধা অতিক্রম করে সাগরের দিকে এগিয়ে যায়। যদি নদী থেমে যেত তাহলে কি সে গন্তব্যে পৌঁছাতে পারত? শিষ্য বলল, না গুরুদেব। গুরু মৃদু হেসে বললেন, তুমি যদি নদীর মতো প্রবাহিত হতে শেখো
তাহলে কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। ধৈর্য আর অধ্যাবসায় থাকলে সফলতা অবশ্যম্ভাবী। ধৈর্য ছাড়া সফল হওয়া অসম্ভব। পরিশ্রমে ফল পেতে সময় লাগে, তাই হতাশ হওয়া যাবে না। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটি শেখার একটি সুযোগ। নিজেকে কখনো দুর্বল ভাববে না, বরং নদীর মতো প্রবাহিত হও। শিষ্য গভীরভাবে শ্বাস নিল এবং বলল, গুরুদেব, আজ থেকে আমি আর কখনো হাল ছাড়ব না। আমি ধৈর্য ধরব এবং অধ্যাবসায়ী হব। গুরু হাসলেন এবং বললেন, তাহলে তুমি সত্যিকারের বিজয়ী হবে বৎস। শিষ্য গুরুদেবের কাছে এসে বলল, গুরুদেব, আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। এখন আমার মনে হচ্ছে আমি কোনো দিন সফল হতে পারবো না। কি করব? গুরুদেব মৃদু হেসে বললেন, একটি কাহিনী বলি, শুনো। একজন যুবক ছিল যে জীবনে বড় কিছু করতে চেয়েছিল। সে ব্যবসা শুরু করলো, কিন্তু ব্যর্থ হলো। রাজনীতিতে নামলো, কিন্তু প্রথমবার ভোটে হেরে গেল। একাধিকবার চাকরির চেষ্টা করলো, কিন্তু কোথাও টিকতে পারলো না। আশেপাশের সবাই বলল, তুমি কখনো সফল হতে পারবে না। কিন্তু সে হাল ছাড়েনি। সে ব্যর্থতা থেকে শিক্ষা নিতে শুরু করলো। তার প্রতিটি ভুল বিশ্লেষণ করলো, বুঝলো কোথায় উন্নতি করা দরকার। একসময় সে তার ভুলগুলো শুধরে নিল এবং আবার চেষ্টা করলো। এই যুবকের নাম ছিল আব্রাহাম লিঙ্কন, যিনি পরে আমেরিকার সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্টদের একজন হয়েছিলেন। গুরুদেব বললেন, লিঙ্কন যদি প্রথম ব্যর্থতার পর হাল ছেড়ে দিত, তাহলে কি সে ইতিহাস সৃষ্টি করতে পারত? শিষ্য মাথা নিচু করে ভাবতে লাগলো, ব্যর্থতা কেন গুরুত্বপূর্ণ? গুরুদেব বললেন, জীবনে যারা সফল হয়েছে তারা সবাই একসময় ব্যর্থ হয়েছে, কিন্তু তারা ব্যর্থতাকে ভয় পায়নি, বরং সেটিকে তাদের শিক্ষা হিসেবে গ্রহণ করেছে। গুরুদেব শিষ্যকে বললেন, একটি শিশু যখন হাঁটতে শেখে তখন কি সে সঙ্গে সঙ্গে চলতে পারে না? সে পড়ে যায়, আবার উঠে, আবার পড়ে, কিন্তু সে কখনো হাল ছাড়ে না, কারণ সে জানে হাঁটতে শেখার একমাত্র উপায় হলো পড়ে গিয়ে আবার উঠা। ঠিক তেমনি জীবনে সফল হতে হলে তোমাকেও বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে হবে। ব্যর্থতা মানে তুমি অযোগ্য নও। ব্যর্থতা কখনই তোমার ক্ষমতা বা দক্ষতার শেষ কথা নয়। এটি কেবল একটি পদক্ষেপ যা তোমাকে শেখায় কীভাবে আরও ভালো হতে পারো। ব্যর্থতা হলো শেখার সবচেয়ে বড় সুযোগ। সফল ব্যক্তিরা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় এবং পরের বার আরও ভালো করে। প্রতিবার ব্যর্থ হলে নিজেকে প্রশ্ন করো, আমি কোথায় ভুল করেছি, কিভাবে আমি আরও ভালো করতে পারি। হাল না ছাড়া মানুষই একদিন সফল হয়। যারা চেষ্টা চালিয়ে যায় তারাই একদিন সফল হয়। পরাজয় তখনই ঘটে যখন তুমি চেষ্টা করা বন্ধ করো। গুরু শিষ্যকে একটি পরীক্ষায় ফেললেন। তিনি বললেন, এই গ্লাসটি উল্টে দাও। শিষ্য গ্লাসটি উল্টে দিল। গুরু বললেন, এবার এটিকে আবার সোজা করো। শিষ্য গ্লাসটি আবার সোজা করল। গুরু মৃদু হেসে বললেন, জীবনেও ঠিক এভাবেই তুমি পড়ে যাবে, কিন্তু যতবার পড়বে ততবার উঠে দাঁড়াবে, তাহলেই একদিন সাফল্য তোমার হবে। শিষ্য গুরুদেবের চরণে হাত রেখে বলল, গুরুদেব, আমি বুঝতে পেরেছি ব্যর্থতা মানে শেষ নয়, এটি নতুন শুরুর সুযোগ। আজ থেকে আমি আর ব্যর্থতাকে ভয় পাব না। আমি শিখব, চেষ্টা করব এবং একদিন সফল হব। গুরু হাসলেন এবং বললেন, এটাই প্রকৃত শিক্ষার শুরু বৎস। শিষ্য গুরুদেবের কাছে এসে বলল, গুরুদেব, আমার জীবনে এত সমস্যা, এত ব্যর্থতা, আমি যত চেষ্টা করি মনে হয় সব কিছু আমার বিরুদ্ধে যাচ্ছে। আমি কি করব? গুরু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপরে একটি গ্লাসে পানি ঢাললেন এবং শিষ্যকে দেখিয়ে বললেন, এই গ্লাসটি দেখো, এটা কেমন লাগছে? শিষ্য বলে, এটি অর্ধেক খালি গুরুদেব। গুরু মৃদু হাসলেন এবং বললেন, কেউ কেউ এই গ্লাসটিকে অর্ধেক খালি দেখে, আবার কেউ দেখে অর্ধেক পূর্ণ। জীবনেও ঠিক তেমনি। তুমি যদি শুধু নেতিবাচক দিক দেখো তাহলে সব কিছু খারাপ লাগবে, কিন্তু যদি ইতিবাচক দৃষ্টিতে দেখো তাহলে তুমি আশার আলো খুঁজে পাবে। শিষ্য গভীরভাবে চিন্তা করতে লাগলো। গুরু আরও একটি গল্প বললেন। একবার দুই জুতার ব্যবসায়ী এক দ্বীপে গেলেন যেখানে কেউ জুতা পরত না। প্রথম ব্যবসায়ী হতাশ হয়ে বললেন, এখানে তো কেউ জুতা পরে না, আমি এখানে কিভাবে ব্যবসা করব। দ্বিতীয় ব্যবসায়ী উচ্ছ্বসিত হয়ে বললেন, এখানে তো কেউ জুতা পরে না, মানে আমার বিশাল বাজার আছে, সবাইকে জুতা বিক্রি করতে পারবো। দুজনে একই অবস্থা দেখলো, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল। গুরু বললেন, সফল মানুষরা সুযোগ খুঁজে আর ব্যর্থ মানুষরা শুধু সমস্যা দেখে। তুমি কোনটি হতে চাও? শিষ্য বলল, আমি ইতিবাচক হতে চাই গুরুদেব। ইতিবাচক দৃষ্টিভঙ্গির তিনটি শিক্ষা। জীবন যেমনই হোক, তোমার দৃষ্টিভঙ্গি সেটাকে সুন্দর বা কঠিন করে তোলে। যদি তুমি সব কিছু নেতিবাচকভাবে দেখো তাহলে জীবন কঠিন মনে হবে। যদি তুমি ইতিবাচকভাবে দেখো তাহলে প্রতিটি চ্যালেঞ্জই তোমার শেখার সুযোগ হয়ে উঠবে। যে সমস্যা দেখে সে থেমে যায়, যে সুযোগ খুঁজে সে এগিয়ে যায়। যে কোনো কঠিন পরিস্থিতিতেও সুযোগ থাকে। তোমার কাজ হলো সমস্যা নয়, সম্ভাবনা খুঁজে বের করা। নেতিবাচক মনোভাব ব্যর্থতা ডেকে আনে, আর ইতিবাচক মনোভাব সফলতার রাস্তা খুলে দেয়। যদি মনে মনে ভাবো আমি পারবো না, তাহলে তুমি সত্যি পারবে না। কিন্তু যদি ভাবো আমি পারবো, তাহলে
তুমি তোমার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে পারবে। গুরুদেব শিষ্যকে বললেন, একটি ছোট পরীক্ষা করি, তোমাকে 3টি কাজ করতে হবে। প্রথম কাজ, গুরু শিষ্যকে বললেন, এবার 30 সেকেন্ডের জন্য শুধু লাল রঙের জিনিসগুলো খুঁজে বের করো। শিষ্য চারপাশে তাকিয়ে লাল রঙের সব কিছু গুনতে লাগলো। দ্বিতীয় কাজ, তারপর গুরুদেব বললেন, এখন চোখ বন্ধ করো এবং আমাকে বলো তুমি কতগুলো নীল জিনিস দেখেছ। শিষ্য বিভ্রান্ত হয়ে বলল, নীল? আমি তো খেয়ালই করিনি, আমি শুধু লালগুলো গুনছিলাম। গুরু হেসে বললেন, ঠিক তাই, যখন তুমি শুধু সমস্যা খুঁজো তখন সুযোগ দেখতে পাও না, কিন্তু যখন তুমি সুযোগ খুঁজবে তখন সমস্যা তোমাকে আটকাতে পারবে না। জীবন কেমন হবে তা অনেকাংশে নির্ভর করে তোমার দৃষ্টিভঙ্গির উপর। নেতিবাচক চিন্তা তোমাকে পিছিয়ে দেবে, আর ইতিবাচক চিন্তা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। সুযোগ খুঁজতে শেখো, শুধু সমস্যা নয়, জীবনের প্রতিটি অবস্থাকে ইতিবাচকভাবে গ্রহণ করো, তাহলেই সফল হবে। শিষ্য গুরুদেবের চরণে হাতে রেখে বলল, গুরুদেব আমি বুঝেছি, আজ থেকে আমি নেতিবাচক চিন্তা করব না, আমি সব কিছু ইতিবাচকভাবে দেখব এবং সুযোগ খুঁজব। গুরুদেব হাসলেন এবং বললেন, এটাই সত্যিকারের জ্ঞান বৎস। শিষ্য গুরুদেবের কাছে এসে বলল, গুরুদেব আমি সব কিছু চেষ্টা করছি, কিন্তু আমার মধ্যে আত্মবিশ্বাস নেই। আমি মনে মনে ভয় পাই, যদি আবার ব্যর্থ হই আমি কিভাবে আত্মবিশ্বাসী হতে পারি? গুরুদেব মৃদু হেসে বললেন, আসো, আজ তোমাকে একটি ছোট্ট পরীক্ষা দেব। গুরু শিষ্যকে একটি ভারী পাথর দিলেন এবং বললেন, এটি হাতে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকো। শিষ্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, কিন্তু কিছুক্ষণ পর তার হাত ব্যথা করতে লাগলো। সে বলল, গুরুদেব এটি অনেক ভারী, আমি আর ধরে রাখতে পারছি না। গুরু বললেন, ঠিক তাই, যখন তুমি নিজের ভেতরের ভয়, সন্দেহ এবং নেতিবাচক চিন্তাগুলো ধরে রাখো তখন সেগুলো তোমার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। তাই এগুলো ছেড়ে দাও, তাহলেই আত্মবিশ্বাস গড়ে উঠবে। শিষ্য চমকে উঠল, সে বুঝতে পারল আত্মবিশ্বাস গড়ে তুলতে হলে তাকে নিজের ভেতরের ভয় ও সন্দেহ দূর করতে হবে। গুরু বললেন, একবার এক শিশু তার বাবার বড় জুতা পরে হাঁটার চেষ্টা করছিল, কিন্তু সে পড়ে যাচ্ছিল বারবার। তারপর সে বাবা মাকে বলল, আমি কখনো হাঁটতে পারবো না। তার বাবা হেসে বললেন, তুমি এখন পারবে না, কারণ এটি তোমার জন্য বড়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন তুমি নিজেকে উপযুক্ত করে গড়ে তুলবে তখন এই জুতা তোমার পায়ের সঙ্গে মানিয়ে যাবে। গুরু বললেন, জীবনেও আত্মবিশ্বাস তেমনি, প্রথমে কঠিন মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে তুমি যখন নিজেকে তৈরি করবে তখন তুমি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। শিষ্য গভীরভাবে ভাবতে লাগলো। আত্মবিশ্বাস গড়ে তোলার 3টি মূল শিক্ষা। নিজের দক্ষতা বাড়াও। আত্মবিশ্বাস আসে তখনই যখন তুমি নিজেকে প্রস্তুত করতে পারো। যদি তুমি ভালোভাবে প্রস্তুতি নাও তাহলে ভয় থাকবে না। নিয়মিত চর্চা ও পরিশ্রম আত্মবিশ্বাস বাড়ায়। নেতিবাচক চিন্তা পরিহার করা। নেতিবাচক চিন্তা পরিহার করো। যদি তুমি নিজেকে বলো আমি পারবো না, তাহলে তুমি সত্যি পারবে না। যদি তুমি বলো আমি পারবো, তাহলে তোমার মন শক্তিশালী হয়ে উঠবে। নেতিবাচক ভাবনা তোমার আত্মবিশ্বাস নষ্ট করে, তাই ইতিবাচক চিন্তা করো। ছোটো ছোটো সাফল্য উদযাপন করো। আত্মবিশ্বাস রাতারাতি আসে না, ছোটো ছোটো কাজগুলো সফলভাবে সম্পন্ন করলে ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি হয়। প্রতিটি অর্জন যত ছোটই হোক সেটাকে গুরুত্ব দাও এবং নিজেকে উৎসাহিত করো। গুরু শিষ্যকে বললেন, আয়নার সামনে দাঁড়াও এবং নিজের চোখের দিকে তাকিয়ে বলো, আমি আত্মবিশ্বাসী, আমি পারবো। শিষ্য প্রথমে লজ্জা পেল, কিন্তু ধীরে ধীরে সে নিজের চোখের দিকে তাকিয়ে বলল, আমি আত্মবিশ্বাসী, আমি পারবো। গুরু বললেন, যতবার তুমি এটি বলবে ততবার তোমার ভেতরের শক্তি বাড়বে। আত্মবিশ্বাস মানে নিজেকে বিশ্বাস করা। যখন তুমি নিজেকে বিশ্বাস করবে তখন বিশ্বও তোমাকে বিশ্বাস করবে। ভয় ও সন্দেহ দূর করলেই আত্মবিশ্বাস আসবে। দক্ষতা বাড়ালে আত্মবিশ্বাস আপনা আপনি তৈরি হবে। নেতিবাচক চিন্তা বাদ দিয়ে ইতিবাচক চিন্তা করো। ছোটো ছোটো অর্জনগুলো উদযাপন করো। নিজেকে বলো আমি পারবো। শিষ্য গুরুদেবের চরণে হাত রেখে বলল, গুরুদেব আজ থেকে আমি নিজের উপর বিশ্বাস রাখবো এবং আত্মবিশ্বাসী হয়ে উঠব। গুরু হেসে বললেন, তাহলে তুমি একদিন সত্যিকারের সফল হবে বৎস। শিষ্য গুরুদেবের কাছে এসে বলল, গুরুদেব আমি সব কিছু চেষ্টা করছি, ইতিবাচক থাকার চেষ্টা করছি, আত্মবিশ্বাস করছি, কিন্তু তবুও মনে হচ্ছে আমি সফল হতে পারছি না, কি করব? গুরু কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তোমার সঙ্গে আজ একটি পরীক্ষা করব। এই ভারী মাটির হাঁড়িটি নাও এবং এটি 10 বার তোলো। শিষ্য হাঁড়িটি তুলতে শুরু করলো। প্রথম কয়েকবার সহজ লাগলো, কিন্তু 7 থেকে 8 বার করার পর তার হাত ব্যথা করতে লাগলো। সে বলল, গুরুদেব এটি খুব কঠিন, আমি আর পারছি না। গুরু মৃদু হেসে বললেন, এখন তোমার অনুভূতিটাই হলো অধিকাংশ মানুষের সমস্যা। তারা পরিশ্রম শুরু করে, কিন্তু যখন একটু কঠিন হয়ে যায় তখন তারা থেমে যায়, অথচ আর মাত্র কয়েকবার তুললেই তোমার হাত আরও শক্তিশালী হয়ে যেত। শিষ্য বুঝতে পারল, সফলতার জন্য কেবল চেষ্টা করাই যথেষ্ট নয়, বরং নিয়মিত পরিশ্রম এবং ধৈর্য দরকার। একজন কাঠুরিয়া ছিল যে নতুন একটি
কাজে যোগ দিল। প্রথম দিনে সে 10টি গাছ কাটলো, দ্বিতীয় দিনে সে 8টি কাটলো, তৃতীয় দিনে সে আরও কম গাছ কাটতে পারলো। সে হতাশ হয়ে মালিকের কাছে গেল এবং বলল, আমি প্রতিদিন আগের মতোই পরিশ্রম করছি, কিন্তু আমার ফলাফল কমে যাচ্ছে কেন? মালিক জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার কুড়াল ধার করেছো? কাঠুরিয়া বলল, না, আমি তো সব সময় গাছ কাটছিলাম, কুড়াল ধার করার সময় পাইনি। মালিক বললেন, এটাই তোমার ভুল, শুধু কঠোর পরিশ্রম করলেই হয় না, মাঝে মাঝে নিজের দক্ষতা শানিত করাও জরুরি। পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের 3টি শিক্ষা। ধারাবাহিক পরিশ্রমী সফলতার মূল চাবিকাঠি। অনেকেই সাময়িক পরিশ্রম করে কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেয়। যারা প্রতিদিন কাজ করে তারাই একদিন সফল হয়। কেবল পরিশ্রম নয়, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করো। কাঠুরিয়ার গল্প থেকে বোঝা যায় শুধু কষ্ট করে কাজ করলেই হবে না, বরং নিজের দক্ষতা উন্নত করতে হবে। তুমি যদি সঠিক কৌশলে পরিশ্রম করো তাহলে কম সময়ে বেশি সফল হতে পারবে। বাধা আসবে, কিন্তু থেমে গেলে চলবে না। পথ যত কঠিন হবে তুমি তত শক্তিশালী হবে। সফলতা এক রাতের মধ্যে আসে না, ধৈর্য ধরে লেগে থাকতে হয়। গুরুদেব শিষ্যকে বললেন, নদী কখনো থামে না, সে পাহাড়ের বাধা পেরিয়ে পাথরের বাধা উপেক্ষা করে তার গন্তব্যে পৌঁছে যায়। তুমি যদি নদীর মতো ধৈর্য ধরো এবং পরিশ্রম চালিয়ে যাও তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। শিষ্য বলল, গুরুদেব, আমি বুঝেছি, আমি কখনো থামবো না। আমি নিয়মিত পরিশ্রম করব, নিজের দক্ষতা বাড়াবো এবং একদিন সফল হব। গুরু মৃদু হেসে বললেন, তাহলেই তুমি সত্যিকার অর্থে জয়ী হবে বৎস। শিষ্য গুরুদেবের কাছে এসে বলল, গুরুদেব, আমি চেষ্টা করছি, কঠোর পরিশ্রম করছি, ইতিবাচক থাকার চেষ্টা করছি, কিন্তু এখনও সফলতা আসছে না। আমি হতাশ হয়ে যাচ্ছি, আমি আর কতদিন অপেক্ষা করব? গুরুদেব মৃদু হেসে বললেন, এসো তোমাকে একটি গল্প বলি। এক কৃষক একদিন 2টি গাছের বীজ বপন করলো, একটি সাধারণ গাছের এবং একটি বাঁশের। কিছুদিন পর সাধারণ গাছের চারা দ্রুত গজিয়ে উঠল, আর কয়েক মাসের মধ্যে তা বড় হয়ে গেল। কিন্তু বাঁশের বীজটি মাটির নিচেই রয়ে গেল, কোনো চারা বেরোলো না। কৃষক ধৈর্য ধরলো এবং প্রতিদিন বাঁশ গাছে জল দিতে থাকলো। 1 বছর গেল, কিছুই হলো না। 2 বছর গেল, কিছুই হলো না। 3 বছর গেল, তবুও কিছুই হলো না। অনেকে বলল, তুমি সময় নষ্ট করছো, এই গাছ আর জন্মাবে না। কিন্তু কৃষক ধৈর্য ধরলো। 5 বছর পর হঠাৎ একদিন মাটি ফুঁড়ে একটি ছোট চারা বের হলো। এরপর মাত্র 6 সপ্তাহের মধ্যে বাঁশ গাছটি 80 ফুট লম্বা হয়ে গেল। গুরুদেব শিষ্যের দিকে তাকিয়ে বললেন, বুঝতে পারলে বৎস, বাঁশ গাছ 5 বছর ধরে মাটির নিচে শিকড় বিস্তার করছিল। তার শিকড় যত গভীর হয়েছে সে তত শক্তিশালী হয়েছে। তাই যখন সময় এসেছে সে দ্রুত বেড়ে উঠেছে। ধৈর্যের শক্তি। কেন অপেক্ষা করা গুরুত্বপূর্ণ? প্রতিটি বড় সাফল্যের জন্য সময় লাগে, রাতারাতি কিছুই পরিবর্তন হয় না। সঠিক সময়ে সঠিক ফল পেতে ধৈর্য ধরতে হয়। শিকড় যত গভীর হবে সাফল্য তত শক্তিশালী হবে। বাঁশের মতো প্রথমে আমাদের প্রস্তুতি নিতে হয়, শিখতে হয়, উন্নতি করতে হয়। দ্রুত ফল না পেলেও ধৈর্য ধরে লেগে থাকতে হয়, কারণ প্রস্তুতি ছাড়া সাফল্য টেকসই হয় না। প্রকৃতির নিয়ম, ফুলও সময় নিয়ে ফুটে। কোনো ফুল একদিনই ফোটে না, সময় লাগে। তেমনি তোমার সাফল্য আসবে, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে। গুরুদেব শিষ্যকে বললেন, জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে ধৈর্য ধরতে হবে। তুমি হয়তো ভাবছো, আমি চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না, কিন্তু মনে রেখো, তুমি তোমার শিকড় তৈরি করছো। সঠিক সময় আসলে তুমি বাঁশ গাছের মতো দ্রুত বেড়ে উঠবে। শিষ্য গুরুদেবের চরণে হাত রেখে বলল, গুরুদেব, আমি বুঝেছি, আমি আর তাড়াহুড়ো করব না। আমি ধৈর্য ধরব, অপেক্ষা করব এবং নিজেকে প্রস্তুত করব যেন সঠিক সময়ে আমি সফল হতে পারি। গুরুদেব হাসলেন এবং বললেন, এটাই প্রকৃত জ্ঞান বৎস।